ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে আর একটি পবিত্রতম মন্দির হল এই বৈদ্যনাথ ধাম। কলকাতা থেকে দেওঘরের দূরত্ব মাত্র 325 কিলোমিটার। সময় লাগে মাত্র 8 ঘন্টা। অনেক দিন ধরেই দেওঘর যাওয়ার ইচ্ছা ছিল, তা এবার সেটা পূর্ণ হলো। আমরা ভোর 6টার মধ্যে রওনা দিয়েছিলাম। 2 থেকে 3 বার হল্ট নামার পর আমরা 8.5 ঘন্টায় দেওঘর পৌঁছাই। নিবেদিতা সেতু ক্রস করে ধরে নিয়েছিলাম দিল্লি রোড। আমরা নিবেদিতা সেতুর যে ফার্স্ট টোলটি পড়ল সেটি হলো রাজচন্দ্রপুর টোল। আমরা প্রথম বিরতি নেই শক্তিগড়ে গিয়ে ব্রেকফাস্টের জন্য। অনেকদিন পর সানাকে নিয়ে আরেকটা লং ট্রিপে এবার যাচ্ছি দেওঘর। এখন সকাল ওই 9টা বাজতে 10 মিনিট মতো বাকি। আমরা চলে এসেছি শক্তিগড় ব্রেকফাস্টের জন্য। তো সানাকে নিয়ে খাওয়াতে একটু অসুবিধা, তাই আমি আর আমার হাজব্যান্ড ওয়েট করছি বাইরে। ওকে নিয়ে বাবা মা খাক, তারপর আমরা গিয়ে খেয়ে আসবো। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম লুচি আর তরকারি। ব্রেকফাস্ট সারার পর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে। ঝাড়খণ্ডে অসাধারণ রাস্তা। যেতে যেতে একটি সেতু অতিক্রম করলাম। সেতুটির নিচ থেকে চলে গেছে অজয় নদী। কি অপূর্ব দৃশ্য! লক্ষ্য করলাম নদীর চারধারে চর পড়ে গেছে। আমার ক্যামেরায় যতটুকু এসেছে আমি আপনাদের ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। অবশেষে বিকেল 4:30টার মধ্যে আমরা হোটেলে পৌঁছালাম। হোটেলটির নাম নিউ মিলান প্যালেস। আপনারা যদি কেউ গাড়ি নিয়ে আসতে চান তাহলে এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও আছে। এটা কিন্তু পেট ফ্রেন্ডলি হোটেল। আপনাদের বাড়িতে যদি পোষ্য থাকে তাদেরকে নির্দ্বিধায় নিয়ে আসতে পারেন। আমরা রুম নিয়েছি 102। এই 102 নম্বর রুমে রয়েছে 2টো করে বেড, ডবল বেডরুম, আর সঙ্গে এসি। এছাড়া রয়েছে ঘরে আপনার এই দিকে একটা ওয়ার্ড্রপ, জিনিসপত্র রাখার জন্য, একটা এলইডি টিভি আর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। শুধু গিজারটাই নেই, আর এছাড়া সবই ভালো মোটামুটি। সন্ধেবেলা চলে এলাম একটু মন্দির দর্শন করতে। হিন্দু মতে রাবণ ছিলেন শিবের পরম ভক্ত। রাবণ শিবকে তুষ্ট করে শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য শিবের অনুমতি চান। তবে একটি শর্ত ছিল, এই শিবলিঙ্গ পথের কোথাও রাখা যাবে না। সেই সময় বরুণদেব আর শিবপুত্র গণেশের ছলনাতে রাবণকে শিবলিঙ্গ নিয়ে যেতে দেননি লঙ্কায়। তাই সেই শিবলিঙ্গ এই ঝাড়খণ্ডেই বৈদ্যনাথ নামে আবির্ভাব হয়। এটি হলো শিবগঙ্গা। শিবগঙ্গার জল খুব পবিত্র। বাবার মন্দিরে পুজো দিতে গেলে অনেকেই এখানে স্নান সেরে নেন। ভিআইপি গেটের কাছ থেকে আমরা নিয়ে নিলাম পুজোর ফুল। एक ही दूंगी मैं, यही ठीक है। थोड़ा और फूल और एक और माला दे दीजिए बस। नहीं बस, कितना है आपका? चप्पल जूता उतार लीजिएगा दीदी। একটা কথা বলে রাখা ভালো যে এখানে দুরকমভাবে পুজো দেওয়া হয়, একটি ভিআইপি লাইনে দাঁড়িয়ে আর একটি সাধারণ। ভিআইপি গেটের জন্য 300 টাকা করে টিকিট কাটতে হয়। আমরা 300 টাকা করে টিকিট কেটে ভিআইপি লাইনে দাঁড়ালাম। বাবার পুজো আপাতত আমরা দিয়ে ফেললাম। এই বৈদ্যনাথ ধামে বাবা ও মায়ের মন্দির একই সুতোয় বাঁধা। 51তম সতীপীঠের মধ্যে এটাও একটা সতীপীঠ। এই সতীপীঠে মায়ের হৃদয় পড়েছিল, পুরাণে তা উল্লেখ আছে। দেওঘরে নাকি প্যারা খুব বিখ্যাত, তাই বিকেলে চক টাওয়ারের কাছে চলে এলাম। এখানে বেশ কিছুটা হেঁটে প্যারাগুলিতে খুঁজে একটি দোকান পেলাম শিবম নামে। এই দোকান থেকে কিছু প্যারাও কিনে নিলাম। দোকানের প্যারা বেশ খেতে। वैसे कुछ टेस्ट करके नहीं लिए थे, पर फिर भी इतना गंदा होगा वो भी नहीं समझ में आया, क्योंकि इतना नाम सुने कि देवघर का पेड़ा बहुत अच्छा होता है, तो मेरा पूरा दिल ही टूट गया। প্যারাগুলি দিয়ে যেতে যেতে আরেকটি প্যারার দোকান দেখতে পেলাম। এখানে রয়েছে কলকাতার বিখ্যাত প্যারার দোকান। এখান থেকেও কিছু প্যারা আমরা কিনে নিলাম। এখানের প্যারাগুলো খেতে বেশ ভালো। সন্ধেবেলা বাবার মন্দিরে আবার চলে এলাম আরতি দেখবার জন্য। এখানে 7টার সময় আরতি শুরু হয়।
পরের দিন সকালে একটি অটো ঠিক করলাম সাইট সিনগুলো ঘুরে দেখবার জন্য। সারাদিনে অটো ভাড়া লাগলো মাত্র 1000 টাকা। সাইট সিনের প্রথমে দেখে নিতে পারেন নলাক্ষা মন্দির। তখনকার দিনের এই মন্দিরটি 9 লক্ষ টাকা খরচা করে নির্মাণ করা হয়েছিল, তাই এই মন্দিরটির নাম হয় নলাক্ষা মন্দির। এত রোদে রোদে ঘুরে গলা প্রায় শুকিয়েই গেছে, তাই খেয়ে নিলাম একটু আখের রস। এরপর আপনারা দেখে নিতে পারেন তপোবন। তপোবনে রয়েছে বিভিন্ন ছোট বড় কেভ, আর রয়েছে এখানে তপোনাথ মহাদেবের মন্দির। তপবনে প্রচুর আর কি সিঁড়ি, আর হনুমান মন্দির যেটা যাওয়ার রাস্তা অ্যাকচুয়ালি কোনো সিঁড়ি নেই, তো যার জন্য কি হয়েছে আমরা হনুমান মন্দির যাইনি, কারণ পুরোপুরি ট্রেকিং না জানলে ওটা যাওয়া একটু কঠিন। তাছাড়া আমার সাথে আমার বয়স্ক বাবাও আছে, তো সেজন্য আর ওঠার রিস্ক নিইনি। কিন্তু যাদের শরীর একদম ফিট, যারা ট্রেকিং পারেন, তারা অবশ্যই ঘুরে আসবেন। তপোবন পাহাড় থেকে নেমে মারাত্মকভাবে হাঁপিয়ে গেছি, এখন জানি না কতদূর কী করতে পারবো। এখানে কিন্তু অনেক গাইড বলবে আপনাদের যে হনুমান মন্দির নিয়ে যাবে, অনেকটা ট্রেকিং করিয়ে দেবে, এগুলো বলবে, কিন্তু নিজের পকেট অনুযায়ী সব জায়গায় ঘুরতে হবে। তো আমরা সেরকমভাবে কোনো গাইড আমাদের প্রয়োজন পড়েনি, তো আমরা অন্য জায়গায় যাব। অন্য জায়গায় যদি গাইডের সেরকমভাবে প্রয়োজন পড়ে তবে আমরা গাইড নেব, না হলে আমরা নেব না। এবার আমরা চলে এলাম ত্রিকুট পাহাড়ের দিকে। এই ত্রিকুট পাহাড়ের উচ্চতা সবচেয়ে বেশি, মাটি থেকে প্রায় 1500 ফুট উঁচুতে। ত্রিকুট পাহাড়ে 3টি চূড়া আছে, তাই এই পাহাড়ের নাম ত্রিকুট পাহাড়। পাহাড়ের 2টি চূড়োয় ট্রেক করে ওঠা যায়, আরেকটিতে ওঠা সম্ভব নয়, কারণ ওটা খুবই খাড়াই। এই ত্রিকুট পাহাড়ে মহাদেবের মন্দির আর হনুমানের মন্দির রয়েছে। এই ত্রিকুট পাহাড়ে আগে রোপওয়ে চলতো, 3 বছর ধরে রোপওয়ে বন্ধ আছে, এখন আর রোপওয়ে চলে না। ত্রিকুট পাহাড়েও সেম, প্রচুর উঁচু উঁচু ধাপ, তো ওঠা নামার বেশ কষ্ট, স্পেশালি বয়স্ক লোকদের তো উঠতে প্রচণ্ড। যারা অল্প বয়সী তাদের জন্য খুব একটা কষ্ট না। আমি আগেও যেটা ভিডিওতে বলেছি, আবারও একই কথা বলছি, যারা ট্রেকিং করেছেন তাদের কাছে এই পাহাড়ে ওঠাটা কোনো ব্যাপারই না। কিন্তু যাদের সাথে বয়স্ক বাবা মা আছে, বাড়ির অসুস্থ লোকজন আছে, তো তাদের ক্ষেত্রে এই পাহাড়গুলো অ্যাভয়েড করাই ভালো। হ্যাঁ, এখানে প্রচুর বাদর আছে ঠিকই, কিন্তু তাদেরকে যদি আপনি আলাদা করে উত্তপ্ত না করেন, তারা মোটেই আপনাদের বিরক্ত করবে না। তো একদমই ভ্রান্ত ধারণায় থাকবেন না যে ত্রিকুট পাহাড়ে বাদর আছে মানেই তারা ভীষণ বিরক্ত করে, জিনিসপত্র চুরি করে, এটা একদমই না। আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য নন্দন পাহাড়। এই নন্দন পাহাড়টি খুব একটা খাড়াই নয়, ওঠা যায়, তাই আমাদের পোষ্যকে নিয়ে ও কি আর বেশি দূর যেতে পারবে? পায়ে ব্যথা হয়েছে না? বেশ কিছুটা দূর উঠেছিলাম। নন্দন পাহাড়টিতে রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটি বড় পার্ক। এখানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুবই আনন্দ পাবে। পার্কটিতে ফটো সেশন করার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে।
বসতে হয় তো। মা দেখি তাকাও সানা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।